প্রাচীনকালের একটা সময় ইতালির রাজ্য হুমকির মুখে পড়ে যায়। জেনেভার রাজা ইতালি দখল করার জন্য উঠে পড়ে লাগে। এইদিকে ইতালির রাজা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, তাই তার পক্ষে বেশি দিন রাজ্য সামলানো সম্ভব ছিল না। অন্যদিকে তার কোনো ছেলেও ছিল না যে রাজার মৃত্যুর পর রাজ্যের দায়ভার সামলাতে পারবে। শুধু একটা মেয়ে ছিল। এইটা নিয়ে রাজা ভীষণ দুশ্চিন্তায় ছিল। তখন মার্কো পোলো নামের একজন ব্যক্তি তাকে ভারতের এক মহান রানীর গল্প শোনায়, যেটা শুনে ইতালির রাজার ধারণা পুরোপুরি পাল্টে যায়। কি এমন করেছিল সেই রানী, সেইটাই জানবো আমাদের আজকের গল্পে। আজকে আমি আপনাদেরকে শোনাবো 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সাউথ ইন্ডিয়ান মুভি রুদ্রমা দেবীর গল্প। তবে এই গল্পটা কোনো কাল্পনিক গল্প নয়, বাস্তবেই ভারতে এমন এক রানী ছিল যার জয়গান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি সাথে ফ্রম নাইটেলস বাংলা। আর দেরি না করে সেই রানীর অসাধারণ জীবন কাহিনী আপনাদেরকে শোনানো যাক। গল্পের শুরুতেই আমরা মার্কো পোলো নামের একজন মহান ব্যক্তিকে দেখতে পাই। সে জীবনের 25টা বছর বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছে এবং সেখানকার ইতিহাস জেনেছে। তাদের মধ্যে ভারতও ছিল। একটা সময় ইতালির রাজা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান, কারণ জেনেভার রাজা ইতালির ওপর হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। তাই সে মার্কো পোলোর কাছে এই ব্যাপারে পরামর্শ চায়। এখন তার কি করা উচিত? তার সব থেকে বড় সমস্যা যে তার কোনো উত্তরাধিকারী ছিল না, অর্থাৎ তার কোনো ছেলে ছিল না, শুধুমাত্র একটা মেয়ে ছিল, আর তার বয়সও হয়ে গিয়েছিল অনেক বেশি। তখন মার্কো পোলো তাকে ভারতের এক মহান যোদ্ধার ইতিহাস শোনায়। সেই সময় কালিকেয় নামক ভারতের এক বড় রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা গণপতি দেব খুবই পরাক্রমশালী কিন্তু দয়ালু রাজা ছিল। তার কোনো সন্তান ছিল না। একদিন রানী সম্ভবা দেবীর কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান জন্ম নেয়। সেদিন রাজ্যের সবাই প্রাসাদের সামনে জড়ো হয়েছিল নতুন যুবরাজের আসার সুসংবাদ শোনার জন্য। শুধু প্রজারাই নয়, রাজপরিবারের সবাইও এটাই আশা করছিল যে রানীর একটা ছেলে হবে। এদিকে রাজার চাচাতো ভাই হরিহর দেব এবং মুরারি এই অপেক্ষায় ছিল যে কোনোভাবে যদি গণপতির মেয়ে হয় তাহলে তারা তৎক্ষণাৎ রাজ্যের সিংহাসন দখল করে নেবে। তারা এক জ্যোতিষীকে দিয়ে গণনা করায়। তখন জ্যোতিষী তাদেরকে জানায় যে গণপতির ভাগ্যে কোনো ছেলে সন্তান নেই, তার মানে তার মেয়েই হবে। জ্যোতিষী আরো বলে ওই মেয়ে এই রাজ্যকে রক্ষা করবে। শুধু তাই নয়, সে রাজ্যের ভেতর থেকে প্রাকৃতিক গুপ্তধন আবিষ্কার করবে এবং রাজ্যকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তার কথাগুলো শুনে হরিহর দেব হেসে বলে, মেয়েরা কোনোদিনও রাজ্য সামলাতে পারে না, তাদের জন্মই হয়েছে পুরুষের মনোরঞ্জন করার জন্য। গণপতির মেয়ে হবে শুনে তারা দুই ভাই ভীষণ খুশি, কিন্তু প্রজারা এমনটা চাচ্ছিল না, কারণ রাজার মেয়ে হলে তাদের রাজ্য শাসনের আর কেউ থাকবে না। তখন পাশের রাজ্য দেবগিরির রাজা কালিকেয় রাজ্য দখল করার চেষ্টা করবে। দেবগিরির রাজা মোটেও ভালো মানুষ ছিলেন না, সে প্রজাদের উপর প্রচুর অত্যাচার করত। তাই সবাই মনে প্রাণে এইটাই প্রার্থনা করছিল যে গণপতির যেন ছেলে হয়। কিছুক্ষণ পর রানী সম্ভবা দেবী একটি ফুটফুটে সন্তান জন্ম দেয়। তখন মন্ত্রী শিবদেব এসে গণপতিকে জানায় যে তার একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে। সেইটা শুনেও গণপতি ভীষণ খুশি হয়, কিন্তু সেই সাথে বেশ দুশ্চিন্তায়ও পড়ে, কারণ দেবগিরির রাজা সৈন্য নিয়ে তৈরি হয়ে বসে আছে কালিকেয়র উপরে হামলা করার জন্য। মেয়ে হওয়ার খবর পাওয়া মাত্রই তারা কালিকেয় রাজ্যের উপর হামলা করবে। তখন শিবদেব বলে, মেয়ে হওয়াতেই তো সব সমস্যা, যদি আমরা কাউকে বিষয়টা নাই জানাই তাহলে তার কোনো সমস্যা হবে না। তার কথা শুনে গণপতি অবাক হয়ে যায়। তখন শিবদেব বলে, আমরা আমাদের রাজকুমারীর নাম রাখবো রুদ্রমা দেবী, আর সবার সামনে তাকে পরিচয় করাবো রুদ্রদেব হিসাবে। সে একটা ছেলের পরিচয় বড় হবে। এতে শুধু রাজ্যেরই সুরক্ষা হবে না, বরং রাজকুমারীও সুরক্ষিত থাকবে। গণপতি প্রথমে তার কথায় রাজি হতে চায় না, কিন্তু রাজ্য এবং রাজকুমারীকে বাঁচানোর জন্য আর কোনো উপায়ও তো ছিল না। তাই সে শিবদেবের কথায় রাজি হয়ে যায়। প্রজারা তখন জানতে পারে গণপতির একটা ছেলে হয়েছে। তখন সবাই আনন্দে মেতে ওঠে, কিন্তু হরিহররা এই সংবাদে মোটেও খুশি হতে পারে না। উল্টো তারা সেই জ্যোতিষীকেই খুন করে ফেলে যে গণপতির মেয়ে হওয়ার ভবিষ্যৎবাণী করেছিল। এইদিকে দেবগিরির রাজাও কালিকেয় রাজ্যের উপর হামলা করার সিদ্ধান্ত পাল্টে ফেলে, কারণ তার ধারণা মতে ছেলে হওয়ার কারণে গণপতির মনের জোর কয়েক গুণ বেড়ে গেছে, আর প্রজারাও এখন তাকে আরো বেশি সাপোর্ট করবে। তাই এই মুহূর্তে তারা কালিকেয়র উপর হামলা করে, তাহলে হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা আছে। এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। রুদ্রদেবও তখন বেশ বড় হয়ে ওঠে। তার জন্মের পরপরই শিবদেব তাকে নিয়ে একটা গভীর জঙ্গলে রেখে আসে, যেখানে শিবদেবের পরিচালনায় রুদ্রদেবকে সব ধরনের অস্ত্র চালনা এবং লড়াইয়ের অন্যান্য কৌশল শেখানো হয়। দেখতে দেখতেই রুদ্রদেব এক শক্তিশালী যোদ্ধায় পরিণত হয়। তার প্রশিক্ষণ শেষ হলে শিবদেব তাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যায়। দীর্ঘ 14 বছর পর রুদ্রদেব প্রাসাদে ফেরে, তাই তার আসার উপলক্ষে রাজ্যে উৎসব শুরু হয়।
সেই উৎসবে বিভিন্ন রাজ্যের রাজকুমাররা তার সাথে দেখা করতে আসে। তাদের মধ্যে অন্যতম ছিল যুবরাজ চাণক্য বীরভদ্র আর যুবরাজ গন্নাগান্না রেড্ডি। বীরভদ্র এসেই রুদ্রর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে গনা এসে রুদ্রর সাথে লড়াই করার প্রস্তাব জানায়। গনা রুদ্রর থেকে 2 বছরের ছোট ছিল, কিন্তু লড়াইয়ে তাকে হারানো মোটেও সহজ ছিল না। তার সাহস দেখে রুদ্র তার সাথে লড়াই করতে রাজি হয়ে যায়। এরপর রুদ্র, বীরভদ্র এবং গনার মধ্যে লড়াই শুরু হয়। লড়াই শেষে রুদ্র গনাকে বলে, আমার সামনে দাঁড়ানোর মতো যদি কেউ থাকে তাহলে সেটা তুমি। সেটা শুনে গনা খুব খুশি হয় আর সেখান থেকে চলে যায়। এরপর বীরভদ্র রুদ্রকে বলে, চলো আমরা পাহাড়ের দিকটা ঘুরে আসি। কিন্তু রুদ্র রাজি হয় না, কারণ তার বাড়ি থেকে বেরোবার অনুমতি ছিল না। তবুও বীরভদ্র তাকে জোর করেই নিয়ে যায়। যদিও রুদ্র 14 বছর ওই পাহাড়ি এলাকাতেই কাটিয়েছে, কিন্তু সে কখনোই সেখানকার সৌন্দর্য দেখার সুযোগ পায়নি। তার পুরোটা সময় প্রশিক্ষণেই কেটে গেছে। তাই সেদিন বীরভদ্রের সাথে সেখানে গিয়ে তার ভীষণ ভালো লাগে। সেখানে হঠাৎ পাহাড়ের গায়ে রুদ্র একটা মেয়ের মূর্তি খোদাই করা দেখতে পায়। তাকে দেখে রুদ্র ভীষণ অবাক হয়। তখন বীরভদ্র সেখানে গিয়ে ওই মূর্তিটার তারিফ করতে শুরু করে। আসলেই মূর্তিটা এত সুন্দর ছিল যে তার প্রশংসা না করে পারাই যাবে না, যেন কোনো স্বর্গের অপ্সরা ছিল। মূর্তির প্রশংসা শেষে বীরভদ্র রুদ্রকে ঝর্ণার পানিতে গোসল করতে ডাকে। সেটা শুনে রুদ্র অবাক হয়, কারণ তাকে কখনোই এমন খোলামেলা জায়গায় গোসল করতে দেয়া হয়নি। মূলত রুদ্র জানতই না যে সে একটা মেয়ে। সে সবসময় নিজেকে ছেলেই মনে করত। কিন্তু সেদিন তার কাছে কিছু বিষয় খুব অদ্ভুত লাগে। তাই সে সেখান থেকে দ্রুত প্রাসাদে ফিরে আসে। প্রাসাদে ফিরে সে তার শরীরের কবচটা খুলে আয়নায় দাঁড়িয়ে দেখে তাকে দেখতে মেয়েদের মতোই, কিন্তু সে তো ছেলে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে হঠাৎ সে তার পা দিয়ে রক্ত গড়িয়ে যেতে দেখে। সেটা দেখে রুদ্র ভয় পেয়ে তার মায়ের কাছে চলে যায়। তার মা রুদ্রর এই অবস্থা দেখে বুঝতে পারে যে তার মেয়ে সাবালিকা হয়েছে। তখন রুদ্র প্রথমবার জানতে পারে যে সে একটা মেয়ে, আর তার নাম রুদ্রমা। সেই সময় শিব তাকে পুরো ঘটনা খুলে বলে যে কেন তাকে এতদিন ছেলে হিসেবে লালন পালন করা হয়েছে। তবে রুদ্রমা যেহেতু এখন সাবালক হয়েছে, তাই গণপতি আর রুদ্রমার আসল পরিচয় মানুষের কাছে গোপন রাখতে চায় না, কারণ সে বুঝতে পারছিল যে কোনোদিন এই রহস্য সবার সামনে আসবেই। কিন্তু রুদ্র তার বাবার কথায় রাজি হয় না। সে আবারও ছেলে সাজে আর তাদের সামনে এসে বলে, তোমরা যে কারণে আমাকে এতদিন ছেলে হিসেবে লালন পালন করেছো, সেই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমি রুদ্র হয়েই থাকবো। এরপর থেকে রুদ্রমা নিজের আসল পরিচয় আর অস্তিত্বকে ভুলে গিয়ে রুদ্র হিসেবেই দিন কাটাতে থাকে। কিন্তু তাকে মানুষের সামনে তো যেতে দেয়া হতো না। একদিন প্রাসাদ প্রাঙ্গণে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে একটা মাতাল হাতিকে নিয়ে আসা হয়। যে ওই হাতিকে বশ করতে পারবে সেই প্রতিযোগিতায় জিতে যাবে। তখন হরিহরের শালা নাগদেব প্রতিযোগিতায় নামে, কিন্তু সে মুহূর্তের মধ্যেই কুপকাত হয়ে যায়। তখন হরিহর খুব কৌশলে সেখানে রুদ্রের কথা বলে আর সবাইকে উস্কানি দেয় যে রুদ্রের মতো মহান বীরের এই প্রতিযোগিতায় তো অংশ নেওয়া উচিত। সেটা শুনে সবাই রুদ্রকে দেখার জন্য উতলা হয়ে ওঠে। রুদ্রকে সামনে আনার কথা শুনে গণপতি ঘাবড়ে যায়, কিন্তু শিবদেবের রুদ্রের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল, তাই সে রুদ্রকে ডাকিয়ে আনে। এরপর রুদ্র তার অসাধারণ কৌশলের মাধ্যমে হাতিটাকে বশ করে ফেলে। সেই লড়াইয়ে তাকে কোনো সিংহের থেকে কম মনে হচ্ছিল না। সেটা দেখে গণপতিও ভীষণ খুশি হয়। এদিকে রুদ্রের সাহস এবং সৌন্দর্য দেখে মুক্তাম্বা নামের এক রাজকুমারী তার উপর ফিদা হয়ে যায়। সে রুদ্রকে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করে। অন্যদিকে রুদ্রর ব্যাপারে জানতে পেরে দেবগিরির বর্তমান রাজা মহাদেব তাকে হারিয়ে কালিকেয় রাজ্য দখলের জন্য পাগল হয়ে ওঠে। তবে সে ভালো করেই জানতো যে তারা সরাসরি কালিকেয়র উপর অ্যাটাক করে রুদ্রের সাথে জিততে পারবে না। তাই তারা অন্য একটা প্ল্যান বানায়, যে নদীর মাধ্যমে কালিকেয় রাজ্যের প্রজারা পানি পেত। মহাদেব সেই নদীতে বাঁধ তৈরি করে দেয়, যাতে কালিকেয় রাজ্যের প্রজারা পানির অভাবে কষ্ট ভোগ করে আর দুর্বল হয়ে পড়ে। সেই প্ল্যান অনুযায়ী নদীতে বাঁধ বানানো হয়, আর তাতে কালিকেয় রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসে। পানির অভাবে প্রজারা ঠিকভাবে ফসলও ফলাতে পারছিল না, যেই কারণে খাদ্য এবং পানির অভাবে তারা অতিষ্ঠ হয়ে পড়ে। এই সুযোগে হরিহর মহাদেবের সাথে রুদ্রের বিরুদ্ধে যুদ্ধ করার প্ল্যান বানায়। তারা ভেবেছিল যে বাঁধ বানানোর বিষয়টা নিয়ে রুদ্রকে উস্কে দিলেই রুদ্রই মহাদেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আর সেই যুদ্ধে রুদ্র মারা গেলে তারা সিংহাসন এমনিতেই দখল করে নেবে। কিন্তু পরদিন যখন তারা রাজসভায় এই বিষয়ে কথা বলতে চায়, তখন রুদ্র তাদেরকে সাফ জানিয়ে দেয় যে প্রথমে প্রজাদের পানির সমস্যা সমাধান করা হবে, আর তারপর মহাদেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সেটা শুনে হরিহরের মুখ একেবারে চুপসে যায়। রুদ্রকে রাজি করাতে না পেরে তারা সামন্তদেরকে রুদ্রের বিরুদ্ধে উস্কে দেয়। তখন সামন্তরা রাজসভা ছেড়ে চলে যায়, কিন্তু তাতেও রুদ্র নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে না। এরপর সে নিজেই প্রজাদের কাছে গিয়ে জানতে চায় যে তাদের কি সমস্যা। তখন প্রজারা তাকে জানায় পানির অভাবে তারা ফসল ফলাতে পারছে না, যার কারণে তাদের এখন না খেতে পেয়ে মরার অবস্থা হয়ে গেছে। তখন রুদ্র তাদেরকে বুদ্ধি দেয় যে তারা এখন থেকে বৃষ্টির পানি যেন সংরক্ষণ করে আর সেটাকে কাজে লাগায়।
সে বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় পুকুর খনন করার আদেশ দেয়, আর বৃষ্টি না হওয়ার সময়টাতে অন্য নদীর শাখা থেকে পানি সংগ্রহের ব্যবস্থা করে। এরপর সে প্রজাদের উদ্দেশ্যে বলে, আমরা যুদ্ধ করব, কিন্তু তার জন্য আগে আমাদেরকে তো বাঁচতে হবে। যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে কোনো লাভ নেই, জিতে ফিরে আসতে পারাটাই আসল। এই কথা বলা মাত্রই মহাদেবের ছদ্মবেশী সৈন্যরা সামনে এগিয়ে এসে রুদ্রের ওপর অ্যাটাক করে। তখন রুদ্র তার সেনাদের নিয়ে সাহসিকতার সাথে মহাদেবের সৈন্যদের পরাজিত করে। এরই মাঝে সেখানে অনেক বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে প্রজারা আনন্দে মেতে ওঠে, আর পরদিন রাজসভায় হরিহর বলে, গতকাল মহাদেবের সেনারা আমাদের রাজ্যে ঢুকেছে, আগামীকাল যে তারা আমাদের প্রাসাদে ঢুকে পড়বে না তার তো কোনো গ্যারান্টি নেই। সুরক্ষা ছাড়া আমরা কিভাবে বাঁচবো? সেইটা শুনে রুদ্র বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সুরক্ষা ছাড়া তো বাঁচা সম্ভব নয়। হরিহররা সুরক্ষা বলতে মূলত মহাদেবের সাথে যুদ্ধের দিকে ইঙ্গিত করছিল, কিন্তু রুদ্র সবাইকে অবাক করে দিয়ে বলে, আমরা রাজ্যের সুরক্ষার জন্য 7টা দেয়াল তৈরি করব, যেগুলোর মধ্যে থাকবে পাথরের দেয়াল, শুকনো কাঠের দেয়াল, ইটের দেয়াল আর কাটার দেওয়াল, আরো অনেক কিছু। রুদ্রর আদেশে সেদিন থেকেই দেওয়ালের কাজ শুরু করা হয়। কয়েক মাসের মধ্যেই 2টো দেয়াল তৈরি হয়ে যায়। সে খুশিতে রাজ্যে উৎসবের আয়োজন করা হয়। সেই সাথে সেখানে গনার চাচাতো ভাই বারধারের দিকে পাশের রাজ্যের রাজকুমারী অনামিকার সাথে বিয়ে দেওয়ার ঘোষণা করা হয়, যাতে রাজ্যগুলোর মধ্যে সম্পর্ক আরো ভালো হয়। সেখানে ঘোষণা দেয়া হয় যে যেই রাজকুমার প্রাঙ্গণের কেল্লার শীর্ষে চড়তে পারবে তাকে বীর বিক্রম উপাধি দেয়া হবে। সেটা শোনা মাত্রই বারধা চলে যায় নিজের সাহসিকতার প্রমাণ দিতে, কিন্তু কিছু দূর বেয়ে উঠতে না উঠতেই তার সাহস শেষ হয়ে যায় আর সে নিচে পড়ে যায়। তখন বারধার বাবা বলে, প্রতিযোগিতা পরে দেখা যাবে, আগে এসব বিয়েটা করে নাও। মূলত তারা যে কোনো মতে বিয়েটা করতে চাচ্ছিল, কারণ ওই বিয়েতে তারা অনেক সোনাদানা পাবে, আর সেই সাথে রাজার সাথে সম্পর্কও ভালো হবে। বারধা তখন দ্রুত বিয়ে করতে চলে আসে, তবে অনামিকা তাকে বিয়ে করতে রাজি হয় না। সে বলে, ভারতের কোনো রাজ্যে কি এমন কোনো সাহসী পুরুষ নেই যে কেল্লায় উঠতে পারবে? ঠিক সেই সময় গনা সেখানে এসে পৌঁছায়। সে চোখের নিমেষেই ওই কেল্লার উপর চড়ে বসে। সেটা দেখে সবাই গনার জয়গান করতে শুরু করে, আর অনামিকা খুশি হয়ে বারধার বদলে বরমালা ছড়ে দেয় গনার দিকে। কিন্তু তার উপস্থিতিতে রাজপরিবারের লোকেরা খুশি হতে পারে না, কারণ গনা এখন আর আগের মতো নেই। সেখানে হরিহরের কাছ থেকে আমরা আরো জানতে পারি যে গনা এখন রাজ্য ছেড়ে শিকারীতে পরিণত হয়েছে। সে রাজপরিবারের অংশ হয়েও এখন থেকে রাজপরিবারের বিরুদ্ধে কাজ করছে। সে সামন্তদের কাছ থেকে সোনাদানা ছিনতাই করে নিয়ে যায়। সেটা শুনে রুদ্র ভীষণভাবে ক্ষেপে যায়। সে রাগের মাথায় গনাকে প্রশ্ন করে, তুমি এখানে কেন এসেছো? তখন গনা বলে, আমার বাবাকে আমার চাচা খুব কৌশলে মেরে ফেলেছে, যাতে সে সিংহাসন হাসিল করতে পারে। আমার সাথে হওয়া অন্যায়টা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার সামনে অন্য কারোর সাথে অন্যায় হবে সেটা আমি মেনে নিতে পারবো না। এইখানে একটা মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে, এই বিয়ে আমি কখনোই হতে দেব না। এইটা শুনে অনামিকা বলে ওঠে, তুমি ঠিক বলেছ, আমি এই বিয়েতে রাজি নই, কিন্তু বারধা আমাকে ছাড়বে না, তুমি আমাকে এর হাত থেকে বাঁচাও। সেইটা শুনে গনা তৎক্ষণাৎ বারধাকে ঘোড়ার পিঠে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই সাথে সেই সোনাদানাগুলো নিয়ে যায় যেটা বিয়ের জন্য তারা হাতাতে চেয়েছিল। সেইটা দেখে রুদ্র আরো বেশি রেগে যায়, আর গনাকে ধরার জন্য বীরভদ্রকে তার পেছনে পাঠিয়ে দেয়। বীরভদ্র তখন তার পেছন পেছন জঙ্গলে চলে যায়। সেখানে গনার লোকেরা তার উপর অ্যাটাক করে, কিন্তু বীরভদ্র সাহসিকতার সাথে তাদের সাথে লড়াই করে, তাদেরকে পরাজিত করে। এরপর সে সেখানে বারধাকে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন সে বারধাকে বাঁচানোর জন্য গনাকে না মেরেই সেখান থেকে ফিরে আসে। পরদিন ছিল কৌমুদের উৎসব। সেদিন মেয়েরা নিজের মনের ইচ্ছে পূরণ করতে পারত। বছরের এই একটা দিন তাদেরকে কোনো কাজেই বাধা দেওয়া হতো না, তাই সেদিন মেয়েরা মদ খেয়ে নিজেদের মনের কথাগুলো বলতে শুরু করে। ঘটনাক্রমে রুদ্র আড়াল থেকে সেই কথাগুলো শুনতে পায়। এরপর সে নিজের ঘরে গিয়ে ছেলের সাজ খুলে ফেলে, মেয়ের সাজ গ্রহণ করে। সবসময় ছেলে হিসেবে চলাফেরা করলেও তার মনের কোথাও না কোথাও আজও মেয়ে হয়ে বাঁচার শখটা জীবিত ছিল। তাই সে ওই উৎসবের দিন তার মনের ইচ্ছা পূরণ করে। সে মেয়ের সাজে রাতের অন্ধকারে একটা গোপন দরজা দিয়ে বাইরে বেরিয়ে অন্যান্য মেয়েদের সাথে উৎসবে যোগ দেয়। সেই উৎসবে নাগদেব মাতাল অবস্থায় এসে পৌঁছায়। সে আড়াল থেকে রুদ্রমাকে দেখে অবাক হয়ে যায়। তার রূপে নাগদেব মোহিত হয়ে যায়, কিন্তু এর আগে যেহেতু সে রুদ্রকে মেয়ে রূপে দেখেনি, তাই সে রুদ্রমাকে চিনতে পারে না। সেখান থেকে রুদ্রমা পাহাড়ের সেই মূর্তিটার কাছে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ওই মূর্তিটারই বাস্তব রূপ। এরপর সে ওই পাহাড়ের ঝর্ণায় গোসল করতে শুরু করে। এই সময় বীরভদ্র সেখানে এসে পৌঁছায়। সে মূর্তিটার কাছে গিয়ে বলে, এমন সুন্দরী মেয়ে এই পৃথিবীতে থাকা সম্ভব নয়, এই নিশ্চয়ই স্বর্গের কোনো অপ্সরা। এমন সময় তার চোখ পড়ে রুদ্রমার দিকে। তাকে দেখে বীরভদ্র নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। পাথরের মূর্তিটাই যেন জীবন্ত অবস্থায় তার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। প্রথম দেখাতেই সে রুদ্রমার প্রেমে পাগল হয়ে যায়। সে রুদ্রমাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে বিয়ে করতে হলে কোন স্বয়ংবরে যেতে হবে?
তখন রুদ্রমা মজা করে তাকে ধাক্কা দিয়ে ঝর্ণার পানিতে ফেলে দেয় আর সেখান থেকে দ্রুত প্রাসাদে ফিরে আসে। পরদিন তলোয়ারবাজির প্র্যাকটিস করার সময়ও বীরভদ্র শুধু রুদ্রমার কথাই ভেবে যাচ্ছিল, কিন্তু সে জানতো না যে রুদ্রমাই তার ছোটবেলার বন্ধু রুদ্র। তাকে অন্যমনস্ক দেখে রুদ্র এটার কারণ জানতে চায়। তখন বীরভদ্র বলে, আমি গতকাল একটা অদ্ভুত সুন্দরী মেয়েকে দেখেছি। সে চোখের নিমিষে আমার সামনে থেকে গায়েব হয়ে গেল, কিন্তু আমি তাকে ভুলতে পারছি না। বিষয়টা রুদ্রর কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, কিন্তু সে বীরভদ্রকে কিছু বুঝতে দেয় না। এদিকে হরিহরদের কাছে তাদের এক গোলাম এসে জানায় যে পঞ্চম দেওয়াল বানানোর জন্য যেখানেই মাটি খোঁড়া হচ্ছে সেখানেই প্রাকৃতিক গুপ্তধন পাওয়া যাচ্ছে। এইটা শুনে হরিহরের ওই জ্যোতিষীর কথা মনে পড়ে যায়। সে বলেছিল গণপতির যে মেয়ে হবে সে প্রাকৃতিক গুপ্তধন আবিষ্কার করবে আর রাজ্য সমৃদ্ধ করবে। যেহেতু সেই কথা সত্যি হয়েছে, তাই তাদের মনে সন্দেহ তৈরি হয় যে গণপতির মেয়ে হওয়ার বিষয়টাও হয়তো সত্যি হতে পারে। তখন তাদের মনে প্রশ্ন ওঠে যে রুদ্র প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কেন এখনো তার বিয়ে দেওয়া হচ্ছে না। তাই পরদিন তারা খুব কৌশলে এই কথাটা রাজসভায় প্রকাশ করে। সেটা শুনে শিবদেব বুঝে যায় যে রুদ্রের ওপর সবার সন্দেহ তৈরি হচ্ছে। তাই সে তৎক্ষণাৎ রুদ্রের সাথে রাজকুমারী মুক্তাম্বার বিয়ের ঘোষণা দেয়। নির্ধারিত তারিখ অনুযায়ী রুদ্র এবং মুক্তাম্বার বিয়ের আয়োজন করা হয়। এরই মাঝে নাগদেব রুদ্রমাকে খুঁজতে গিয়ে রাজপ্রাসাদের সেই গোপন রাস্তা সম্পর্কে জেনে যায়, আর সেটাই সে হরিহর দেবকে জানায়। কিন্তু সেই গোপন রাস্তাটা যে কোথায় সেটা আর তাদেরকে বলে না। হরিহর তাকে জোরও করে না, কারণ তাদের মেইন ফোকাস ছিল বিয়ের মণ্ডপে পৌঁছানোর আগেই রুদ্রকে মেরে ফেলা। তাই তারা নাগদেবকে এই কাজে পাঠিয়ে দেয়। নাগদেব তখন সেই গোপন রাস্তা দিয়ে রাজপ্রাসাদে ঢুকে রুদ্রমাকে দেখতে পায়। তাকে দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। মূলত রুদ্র এই বিয়েতে রাজিই ছিল না, তাই সে মহলের ভেতর মেয়ে সেজেই বসেছিল। তবে নাগদেব তখন তার সামনে আসে না, কারণ তাকে অন্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই সে দ্রুত রুদ্রর ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, যাতে রুদ্র ঘরে ঢোকা মাত্রই তার উপর অ্যাটাক করতে পারে। তখন সে আড়াল থেকে দেখতে পায় রুদ্রমা সেই ঘরে ঢুকে ছেলের বেশ ধারণ করে। সেটা দেখে নাগদেব বুঝতে পারে রুদ্র কোনো ছেলে নয়, সে একটা মেয়ে। এরই মাঝে রুদ্র টের পায় যে তার ঘরে কেউ ঢুকেছে। এরপর সে নাগদেবকে সেখানে দেখতে পায়। তখন নাগদেব বলে, তোমরা এতদিন সবাইকে ধোকা দিয়েছ, তাই না? আজ আমি সবাইকে জানিয়ে দেব যে তাদের যুবরাজ আসলে একটা মেয়ে। রুদ্র জানতো যে তার এই গোপন কথাটা জানাজানি হলে অনেক বড় বিপদ হবে, তাই সে বিয়ের কথা না ভেবে দ্রুত নাগদেবকে মারার জন্য চলে যায়। এদিকে সে বিয়ের মণ্ডপে না পৌঁছানোর কারণে তার পরিবারের লোকেরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। এমনকি সৈন্যরা সারা রাজ্যে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরই মাঝে রুদ্র নাগদেবকে খুন করে ফেলে আর বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয়। মুক্তাম্বাকে সে বিয়ে করে ফেলে। তাকে জীবিত দেখে হরিহর আর মুরারির মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কিন্তু তারা হার মানে না। তারা এইবার রুদ্রকে ঘায়েল করার জন্য গণারেড্ডির নাম ব্যবহার করার প্ল্যান বানায়। পরদিন নতুন দম্পতি প্রজাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য প্রাসাদের প্রাঙ্গণে জড়ো হয়। সেইখানে হরিহরের লোক একটা হাতির মূর্তি এনে বলে, এই মূর্তিটা গণারেড্ডি রুদ্রর বিয়েতে উপলক্ষে পাঠিয়েছে। পরক্ষণেই সেই মূর্তিটা ভেঙে হরিহরের ঠিক করা লোকেরা বেরিয়ে আসে। তারা যখনই রুদ্রের উপর অ্যাটাক করতে যায় তখনই সেখানে গণা এসে উপস্থিত হয় আর আগুনের তীরের মাধ্যমে ওই লোকগুলোকে পুড়িয়ে মারে। এইসব দেখে রুদ্র ভীষণ অবাক হয়ে যায়। তখন গণা হরিহর দেবকে বলে, আমি এতটাও কাপুরুষ নই যে রুদ্রকে মারার জন্য ছল চাতুরি করব, তাই পরবর্তীতে কখনো আমার নাম নিয়ে এসব করার চেষ্টা করবেন না। এই কথা বলেই গণা সেখান থেকে চলে যায়। তখন রুদ্র বীরভদ্রকে পাঠিয়ে দেয় তাকে ধরে আনার জন্য, কারণ গণা সামনে থাকলেই জানা যাবে আসলে এই কাজটা কে করেছে। বীরভদ্র তখন বন্ধুর কথা মতো গণাকে ধরে আনতে চলে যায়, কিন্তু ধরতে পারে না। গণা তার আগেই প্রাসাদের সীমানা থেকে বেরিয়ে যায়। রুদ্র প্রাসাদের কেল্লায় দাঁড়িয়ে এসব দেখছিল। গণা প্রাসাদের সামনে থেকে বের হয়ে রুদ্রকে হুমকি দেয় যে আমি কাপুরুষের মতো তোমাকে পেছন থেকে আঘাত করব না, আমি তোমাকে নিজের হাতে সামনে থেকে খুন করব। এই কথা বলে গণা সেখান থেকে চলে যায়। এরপর রুদ্র হরিহর এবং তার ভাইকে রাজসভা থেকে বহিষ্কার করে। আর যতদিন গণার কথার সত্যতার প্রমাণ করা না হচ্ছে ততদিন তাদের সব ধরনের রাজকার্য থেকে দূরে থাকতে বলে। হরিহররা রেগে গিয়ে নতুন একটা প্ল্যান বানায়। তারা মাদিনিকা নামের একটা মেয়েকে মুক্তাম্বার দাসী হিসেবে প্রাসাদে পাঠায়, যাতে সে প্রাসাদের সব গোপন তথ্য তাদেরকে জানাতে পারে। এদিকে দেবগিরির মহাদেবও রুদ্রকে মারার জন্য ওঁত পেতে বসেছিল। তাই শিবদেব একটা নতুন প্ল্যান করে। সে প্রজাদের সব আখের ফসল প্রাসাদে এনে রাখে আর প্রজাদের ব্যবহার করা খাবারের এঁটো পাত্রগুলো জোগাড় করে প্রাসাদের বাইরের দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখার নির্দেশ দেয়, যাতে বাইরের কেউ দেখে মনে করে যে রাজপ্রাসাদের ভেতর অনেক সৈন্য আছে। মহাদেবরা শিবদেবের এই কৌশলে আটকে যায়। রাজপ্রাসাদে এত সৈন্যের উপস্থিতি দেখে সে ভয় পেয়ে যায়। সেদিন ছিল রুদ্র আর মুক্তাম্বার বাসর রাত। রুদ্র বুঝে উঠতে পারছিল না যে সে এই মেয়েটাকে কিভাবে সবকিছু বোঝাবে। তাই সে মুক্তাম্বাকে বলে, আমি একটা ব্রত পালন করছি। যতদিন না আমি আমার রাজ্যকে শত্রুদের হাত থেকে মুক্ত করতে পারবো
ততদিন আমি বিবাহিত জীবন শুরু করব না। মুক্তাম্বার কাছে বিষয়টা খারাপ লাগে ঠিকই, কিন্তু সে চুপচাপ রুদ্রের কথা মেনে নেয়। এরপর রুদ্র সম্পূর্ণভাবে রাজকাজে মন দেয়। সে সাহসিকতার সাথে অনেক যুদ্ধে লড়াই করে আর অনেক রাজ্য জয় করে। তার বীরত্বের কথা সারা ভারতে ছড়িয়ে পড়ে। একদিন রাজকুমারীরা শাড়ি কিনছিল। সেখানে শাড়িওয়ালা সেজে মহাদেবের পাঠানো লোক মাদিকিনিকাকে একটা শাড়ি কিনে দেয়। সেখান থেকে আমরা জানতে পারি যে মাদিনিকা শুধু হরিহরের হয়েই কাজ করছিল না, সে মহাদেবেরই গুপ্তচর ছিল। এমন সময় সেনাপতি সেখানে ছুটে আসে, কারণ সে জানতে পেরেছিল যে প্রাসাদে মহাদেবের লোকেরা দ্রুত ঢুকে পড়েছে। তাকে দেখেই সেই শাড়িওয়ালা লোকটা তার আংটির ভেতরে থাকা বিষ খেয়ে আত্মহত্যা করে ফেলে, আর মাদিনিকা সেই শাড়িটা নিয়ে আড়ালে চলে যায়। সেনাপতি জানতো না যে মাদিনিকাও মহাদেবের লোক, তাই সে মাদিনিকাকে ছেড়ে দেয়। এরপর মাদিনিকা সেই শাড়িটা খুলে দেখে সেখানে লেখা রয়েছে, শাড়িওয়ালা আমার পাঠানো লোক, সে তোমাকে সাহায্য করবে। আর এই মেসেজটা তাকে পাঠিয়েছিল মহাদেব। তাই সে একটা কবুতরের মাধ্যমে মহাদেবকে লিখে পাঠায়, শাড়িওয়ালা ভয়ে মারা গিয়েছে, কিন্তু আমি এমনটা করব না, আমি এই প্রাসাদের রহস্য খুঁজে বের করবই। মাদিনিকার এমন লয়্যালটি দেখে মহাদেব ভীষণ খুশি হয়। এদিকে রুদ্র শিবদেবকে এবং তার বাবাকে সঙ্গে নিয়ে মহাদেবের বিরুদ্ধে যুদ্ধের প্ল্যানিং শুরু করে। তখন সেনাপতি বলে, মহাদেবের সেনার সংখ্যা অনেক বেশি, তাই তাদের সাথে যুদ্ধ করার আগে আমাদেরকে সামন্তদের সাথে যোগাযোগ করতে হবে আর তাদের সৈন্যের সাহায্য নিতে হবে। এইটা শুনে শিবদেব বলে, এইটা করা উচিত হবে না, কারণ সামন্তরা নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন যদি আমরা তাদের কাছ থেকে সাহায্য নিই তাহলে তারা আরো বেশি সুযোগ পেয়ে যাবে। তাহলে এখন কি করা যায়, এইটা নিয়েই সবাই দুশ্চিন্তা করছিল। তখন রুদ্র বলে, আমরা কারো কাছ থেকে সাহায্য নেব না, আমরা নতুন সেনা তৈরি করব, আর সেই সেনার নাম হবে রুদ্র সেনা, আর সেই সেনা গঠন করবে বীরভদ্র। সবাই তখন রুদ্রের কথায় রাজি হয়ে যায়। এরপর রুদ্র যখন বীরভদ্রকে ব্যাপারটা জানায়, তখন সেনাপতি বলে, তার তো যুদ্ধ নিয়ে একটুও চিন্তা নেই, সে একটা মেয়েকে দেখার আশায় পাহাড়ে গিয়ে বসে আছে, আর সেখানেই সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। হয়তো সেই মেয়েকে না দেখা পর্যন্ত সে ফিরবে না। কথাটা শুনে রুদ্র টেনশনে পড়ে যায়। এরপর সে বাধ্য হয়ে রুদ্রমা সেজে বীরভদ্রের সঙ্গে দেখা করতে যায়। তাকে দেখে বীরভদ্র তাকে বিয়ে করতে চায়। তখন রুদ্রমা বলে, তোমাকে বিয়ে করে কি লাভ? মানুষ বলে তোমার নাকি মদ খেয়ে পড়ে থাকা ছাড়া কোনো কাজ নেই। তোমাকে রুদ্র যে দায়িত্বগুলো দিয়েছে সেগুলো তো তুমি পালন করতে পারোনি। সেটা শুনে বীরভদ্র বলে, ঠিক আছে, আমি তাহলে আগে আমার দায়িত্ব পালন করব, তারপর এসে তোমাকে বিয়ে করব। সামনের মাসে বিয়ের জন্য কিন্তু প্রস্তুত থেকো। এই কথা বলে বীরভদ্র সেখান থেকে চলে যায়। তার কথাগুলো রুদ্রমার অনেক ভালো লাগে, কারণ সেও মনে মনে ততক্ষণে বীরভদ্রকে ভালোবাসতে শুরু করেছে। এরপর বীরভদ্র যখন প্রজাদের কাছে গিয়ে রুদ্র সেনা তৈরির ব্যাপারে কথা বলে, তখন সবাই তার বিরোধিতা করে। তারা বলে, সামন্তরা যেভাবে আমাদের কাছ থেকে জোর করে কর আদায় করছে, এভাবে চলতে থাকলে কেউ রুদ্র সেনায় যোগ দেবে না, বরং গনা রেড্ডির সাথে গিয়ে যোগ হবে, কারণ সেই একমাত্র আমাদের সাহায্য করার চেষ্টা করছে। তার কথাগুলো শুনে বীরভদ্র ভীষণ অবাক হয়ে যায়, কারণ রুদ্র অনেক আগেই প্রজাদের কর মাফ করে দিয়েছিল, যাতে তারা ঠিকভাবে ফসল ফলিয়ে জীবনযাপন করতে পারে। কিন্তু সামন্তরা তার আদেশ অমান্য করে লুকিয়ে লুকিয়ে প্রজাদের কাছ থেকে কর আদায় করত। বীরভদ্র প্রাসাদে ফিরে ব্যাপারটা রুদ্রকে জানায়। তখন রুদ্র বলে, গনা আমাদের প্রজাদের মন জয় করে নিয়েছে, কিন্তু এমনটা চলতে দেয়া যাবে না। এরপর গণপতি সব সামন্তদের বলে, যে সামন্ত রাজার আদেশের বাইরে গিয়ে কর আদায় করবে তাকে রাজ্য থেকে বহিষ্কার করা হবে। আর সেই সাথে বীরভদ্রকে আদেশ দেয় সেনাপতিকে নিয়ে রুদ্র সেনা গঠনের জন্য। সেইটা শুনে সামন্তরা ঘাবড়ে যায়। তারা বলে, সেনাপতি যদি রুদ্র সেনা গঠনে ব্যস্ত থাকে তাহলে সেই সুযোগে গনা এসে আমাদেরকে মেরে ফেলবে। এখন পর্যন্ত 12 জন সামন্তকে খুন করেছে, আমাদের মারতেও তার সময় বেশি লাগবে না। এইটা শুনে রুদ্র রেগে গিয়ে বলে, এত বড় রাজ্যের সামন্ত হওয়া সত্ত্বেও তোমাদের এমন কথা বলতে লজ্জা করে না? তোমরা আশেপাশের জঙ্গলগুলোতে ছড়িয়ে পড়ো, গনাকে খুঁজে বের করো, তাকে যেভাবেই হোক মরতে হবে। কিন্তু গনার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। যে সামন্তরা প্রজাদের উপর অত্যাচার করত তাদেরকে সে জঙ্গলে ধরে নিয়ে মেরে ফেলত, আর তাদের অন্যায়ভাবে আত্মসাৎ করা ধন সম্পত্তি লুট করে নিয়ে প্রজাদের মধ্যেই বিলিয়ে দিত। এরই মাঝে এক সামন্ত গনাকে খুঁজে বের করে, কিন্তু তার শক্তির কাছে তাদেরকে হার মেনে নিতে হয়। তখন গনা সেই সামন্তকে খুন করে আর তার সৈন্যদেরকে নিজের দলে সামিল করে নেয়। এভাবেই তার দলের সদস্য বাড়তে থাকে আর সে আরো শক্তিশালী হতে থাকে। দেখতে দেখতেই সে আশেপাশের রাজ্যের সব সৈন্যকে নিজের দলে ফিরিয়ে নেয়। এদিকে রুদ্র প্রজাদের উপকারের জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম চালিয়ে যায়। সে তার রাজ্য এবং তার প্রজাদের সমৃদ্ধশালী করার জন্য যা করা প্রয়োজন তা সবকিছুই করে, যে কারণে সারা ভারতবর্ষে তার জয়গান শুরু হয়। এরই মাঝে বীরভদ্র রুদ্র সেনা গঠনের কাজে উঠে পড়ে লাগে। অন্যদিকে মাদিনিকা প্রাসাদের ভেতর ঘুরে ঘুরে সব গোপন তথ্য মহাদেবকে পাঠাতে থাকে। রুদ্র সেনার প্রশিক্ষণ শেষ হওয়ার পর বীরভদ্র আবারও সেই ঝর্ণার কাছে গিয়ে রুদ্রমার অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকদিন পার হওয়ার পরেও রুদ্রমা তার সামনে আসে না। এরপর একদিন রুদ্র সেখানে তার সঙ্গে দেখা করতে যায়। রুদ্রকে সেখানে দেখে বীরভদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, বন্ধু
তুমি এখানে কি করছো? রুদ্র বলে, মানুষের মুখে শুনেছি তুমি নাকি একটা মেয়ের জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছ, তাই নিজের চোখে দেখার জন্য আসলাম। সেইটা শুনে বীরভদ্র বলে, তুমি তো মুক্তাম্বাকে নিয়ে ভালোই আছো, এদিকে আমি প্রাপ্তবয়স্ক হয়েও একা একা দিন কাটাচ্ছি। আমার অবস্থা তুমি বুঝবে না, আমি ওই মেয়ের জন্য সবকিছু করতে পারি। সেইটা শুনে রুদ্র বলে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নেব যদি তুমি আমাকে তলোয়ার যুদ্ধে হারাতে পারো। সেটা শুনে বীরভদ্র তলোয়ার বের করে রুদ্রের সাথে লড়াই করতে শুরু করে। লড়াই করতে করতে একটা সময় বীরভদ্রের তলোয়ারের আঁচড়ে রুদ্রর কবজ ছিঁড়ে যায় আর তার আসল রূপ বেরিয়ে আসে। মূলত রুদ্রমাও এটাই চেয়েছিল, তাই সে ইচ্ছাকৃত সেদিন বীরভদ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এরপর সে বীরভদ্রকে সব ঘটনা খুলে বলে। এরপর যখন বীরভদ্র তাকে বিয়ে করতে চায় তখন রুদ্রমা রাজি হয় না। সে বলে, আমার এই জন্মটা রাজ্যের প্রজাদের সুরক্ষার জন্য হয়েছে, তাই পরের জন্মে তোমাকে পাওয়ার চেষ্টা করব। তার কথা শুনে বীরভদ্র ভীষণ রেগে যায়। সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে রুদ্রমা শুধুমাত্র রাজ্যের প্রজাদের কথা ভেবে নিজের সব ইচ্ছা আকাঙ্ক্ষাকে মেরে ফেলবে। তখন রুদ্রমা বীরভদ্রকে অনুরোধ করে তাকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু বীরভদ্র বলে, তুমি রাজ্যের জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারো, কিন্তু আমি তোমাকে বিসর্জন দিতে পারবো না। এই কথা বলে বীরভদ্র সেখান থেকে চলে যায়। এদিকে মুক্তাম্বা রুদ্রের ব্রত পালনের উদ্দেশ্য দ্রুত সফল হওয়ার জন্য উপোস করতে শুরু করে। সারাদিন পার হওয়ার পরেও যখন সে তার উপোস ভঙ্গ করছিল না, তখন দাসীরা বিষয়টা রুদ্রকে জানায় আর বলে যে মুক্তাম্বা যদি এভাবেই না খেয়ে পুজো করতে থাকে তাহলে সে খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়বে। সেটা শুনে রুদ্র মনে করে যে মুক্তাম্বা হয়তো তাকে পাওয়ার জন্যই তার উদ্দেশ্যে পূজা করছে, তাই সে সিদ্ধান্ত নেয় সে মুক্তাম্বাকেও সত্যিটা জানিয়ে দেবে। যেমন কথা তেমন কাজ, সে মুক্তাম্বাকে নিয়ে মহলের ভেতরে চলে যায়। এরপর যখন সে তার কবচটা খুলতে যায় তখন মুক্তাম্বা তাকে বাধা দিয়ে বলে, কবচটা খুলো না, দেওয়ালেরও চোখ আছে, কেউ এর রহস্য জেনে গেলে বিপদ হবে। তার কথা শুনে রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই রহস্য জানো? মুক্তাম্বা উত্তর দেয়, হ্যাঁ জানি। যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তুমি ছেলে নও, তুমি একটা মেয়ে। সেটা শুনে রুদ্র আরো বেশি অবাক হয়, কারণ বিয়ের আগে যেহেতু মুক্তাম্বা সত্যিটা জেনেই গিয়েছে, তাহলে সে কেন রুদ্রকে বিয়ে করলো? তখন মুক্তাম্বা বলে, তুমি রাজ্যের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছো, তাহলে আমি কি তোমার কাজে এতটুকু সাহায্য করতে পারি না? তবে তুমি এটা মনে করো না যে আমি কষ্টে আছি, বরং তোমার মতো মহান মানুষকে চোখের সামনে দেখে আমি ধন্য। তার কথাগুলো শুনে রুদ্রমা ইমোশনাল হয়ে বলে, আমি আজ থেকে তোমাকে আমার সন্তান হিসেবে গ্রহণ করলাম। তোমাকে বিয়ে দেওয়া এবং তোমার সুখ স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখা আমার দায়িত্ব। তখন মুক্তাম্বা তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে বীরভদ্রের বিয়ে কবে হবে? সেটা শুনে রুদ্রমা বলে, এই জন্মে হয়তো বিয়েটা আমার ভাগ্যে নেই। সেটা শুনে মুক্তাম্বার মন খারাপ হয় ঠিকই, কিন্তু সে রুদ্রকে বুঝতে দেয় না, বরং তাকে লক্ষ্য অর্জনের জন্য উৎসাহ দেয়। এরই মাঝে মাদিনীকেও জেনে যায় যে রুদ্রমা আসলে একটা মেয়ে, আর সে তৎক্ষণাৎ এইটা গিয়ে হরিহর দেবকে জানিয়ে দেয়। তারা বিষয়টা জেনে রেগে আগুন হয়ে যায়, কারণ গণপতি এতগুলো বছর ধরে তাদেরকে ধোঁকা দিয়েছে। এরপর তারা মাদিনীকাকে খুন করে ফেলে যাতে এই ইনফরমেশন মহাদেবের কাছে পৌঁছাতে না পারে। পরদিন রাজসভায় গিয়ে তারা দুজন একদম রাজার মুখোমুখি হয়ে বসে। তাদেরকে এমনটা করতে দেখে শিবদেবের মনে সন্দেহ তৈরি হয়। এরপর গণপতি রুদ্রকে রাজা বানানোর এবং তার রাজ্যাভিষেকের ঘোষণা দেয়। সেটা শুনে হরিহররা উচ্চস্বরে হেসে ওঠে আর বলে, শুধু কি এটুকুই, নাকি আরো ঘোষণা দিতে চাও? শিবদেব খুবই বিচক্ষণ মানুষ ছিল, তাই সে হরিহরের কথাটা বুঝতে পারে। সে হরিহরকে থামিয়ে দিয়ে নিজেই সত্যটা সবাইকে জানিয়ে দেয় আর বলে, রুদ্রমা দেবীকে রুদ্র হিসাবে লালন পালন করার পেছনে দুটো কারণ ছিল। একটা হচ্ছে রাজ্যের সুরক্ষা, আর দ্বিতীয়টা রাজসভার সদস্যদের সুরক্ষা। আর এতগুলো বছরে সে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করেছে। তাই শিবদেব সবাইকে অনুরোধ করে যেন তারা রুদ্রমাকে রানী হিসেবে গ্রহণ করে। তার কথাগুলো শুনে হরিহররা একদম হতবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল এই সুযোগে সবাইকে গণপতির বিরুদ্ধে উস্কে দেয়া যাবে। এরপর রুদ্রমাকে সরিয়ে তারা সিংহাসন দখল করবে, কিন্তু শিবদেবের বুদ্ধিমত্তার জন্য তাদের ষড়যন্ত্র সফল হয় না। পরদিন রুদ্রমা রাজ্যাভিষেকের সময় প্রজারা বিদ্রোহ করে। তারা একটা মেয়েকে রানী হিসেবে গ্রহণ করতে রাজি হয় না। শিবদেব তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এত বছর ধরে রুদ্রমা তার যোগ্যতার পরীক্ষা দিয়ে এসেছে, তাহলে এখন কেন তাকে রানী হিসেবে গ্রহণ করতে আপত্তি করা হচ্ছে। কিন্তু প্রজারা কোনো কথা মানতেই রাজি হয় না। সেই সুযোগে হরিহররাও বেঁকে বসে আর সামন্তদেরকে উস্কে দেয়। তখন সামন্তরাও নিজেদের অঙ্গরাজ্যকে স্বতন্ত্র রাজ্য হিসেবে ঘোষণা দেয়, কারণ তারা কেউই একজন নারীর বশ্যতা স্বীকার করতে চায় না। তখন রুদ্রমা গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের সুরক্ষার জন্য এতগুলো দিন ছেলে সেজেছিলাম। এইখানে আমার নিজের কোনো স্বার্থ ছিল না। তারপরেও যদি আমাকে রানী হিসেবে গ্রহণ করতে তোমাদের আপত্তি থাকে, তাহলে এই অন্যায়ের জন্য আমাকে যে শাস্তি দেয়া হবে আমি সেটাই মাথা পেতে নেব। তার এই কথা থেকে হরিহররা আরো একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায়। তারা বলে, আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
তখন সব সামন্তদের সাথে আলোচনা করার পর রুদ্রমাকে রাজপ্রাসাদ থেকে বহিষ্কার করা হয় আর তাকে সব ধরনের হাতিয়ার ব্যবহার করা থেকেও নিষিদ্ধ করা হয়। রুদ্রমা চুপচাপ সেই সিদ্ধান্ত মেনে নিয়ে খালি হাতে প্রাসাদ থেকে বেরিয়ে যায় আর গ্রামের একটা মন্দিরে গিয়ে বসে পড়ে। তার সাথে তখন সেই হাতিটাও চলে আসে যাকে রুদ্র একদিন বশ করেছিল। কিছুক্ষণ পর বীরভদ্র সেখানে এসে উপস্থিত হয় আর বলে যে এই প্রজাদের জন্য তুমি নিজের সর্বস্ব ত্যাগ করলে, সেই প্রজারাই আজ তোমাকে প্রাসাদ ছাড়া করলো। এখনো কি তুমি তাদের কথাই ভাববে? ওদের কথা না ভেবে আমার সাথে চলো, আমি তোমাকে আমার স্বপ্নের রানী বানিয়ে রাখবো। কিন্তু রুদ্রমা তার কথায় রাজি হয় না। সে বলে, আমার ভাগ্যে যদি শ্বশুর বাড়ির সুখ লিখা থাকতো তাহলে আমার বাবা আমাকে মেয়ে হিসেবেই লালন পালন করত। আমার এই জন্মটা প্রজাদের জন্য, আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রজাদের সেবা করে যাব। তবে এইবার আর তার কথাগুলো শুনে বীরভদ্র রেগে যায় না, বরং তাকে সাপোর্ট করে আর বলে, আমাকে হুকুম দাও, আমি তোমার জন্য কি করতে পারি। তখন রুদ্রমা তাকে মহাদেবের সৈন্যদেরকে রাজ্যে ঢুকতে বাধা দিতে বলে, কারণ সে জানত যে তার এই রহস্য জেনে যাওয়ার পর মহাদেব অবশ্যই তাদের রাজ্যের উপরই আক্রমণ করবে। আর তার ধারণা ঠিকও। মহাদেব খবরটা পাওয়া মাত্রই কালীকে ওর রাজ্য দখলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বীরভদ্র তখন রুদ্রমার কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে হরিহররা গিয়ে গণপতিকে পাকড়াও করে, কারণ তারাও মহাদেবের সাথে হাত মিলিয়েছিল। এরপর যখন হরিহর শিবদেবকে খুন করার জন্য তলোয়ার বের করে, তখন সেটা দেখে শিবদেব ভয়ে হার্ট অ্যাটাক করেই মারা যায়। তখন হরিহরের লোকেরা তাকে নদীতে ফেলে দিয়ে আসে। এদিকে সামন্ত রাজারাও রাজ্য দখলের জন্য নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে, আর অন্যদিকে গণারেড্ডিও দিন গুনতে থাকে রুদ্রমাকে খুন করার জন্য। কালীকেও সাম্রাজ্য তখন ধ্বংসের মুখে চলে আসে। রাজ্যের প্রজাদের উপর অত্যাচার শুরু হয়, আর শিবদেব সেই সবকিছু নিজের চোখে দেখে। আসলে শিবদেব তখনও মারা যায়নি, মারা যাওয়ার নাটক করেছিল যাতে ওই জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারে। এরপর সে রুদ্রমার কাছে গিয়ে অনুরোধ করতে থাকে যেন সে সব রাগ ভুলে গিয়ে রাজ্যকে রক্ষা করে, কিন্তু রুদ্রমা তার ডাকে সাড়া দেয় না। তখন রাজ্যের সব প্রজারা সেই মন্দিরে এগিয়ে গিয়ে জড়ো হয় আর বলে, আমরা ওই মহাদেবের অত্যাচার সহ্য করতে চাই না, আমরা তোমাকেই আমাদের রানী হিসেবে মেনে নিয়েছি, তুমি ছাড়া আমাদের আর কথা কেউ ভাববে না, তুমি দয়া করো, আমাদের রক্ষা করো। প্রজাদের এমন কথা শুনে তখন রুদ্রমা যুদ্ধে নামতে রাজি হয়। তখন প্রজাদের মধ্যে একজন তাকে শিবের ত্রিশূল ধরিয়ে দেয়, আর সেটা নিয়েই রুদ্রমা যুদ্ধ করতে রওনা দেয়। এইদিকে মহাদেবের সৈন্যরা যাতে রাজ্যের ভেতর প্রবেশ করতে না পারে, তাই ওই 7টা দেওয়ালে থাকা দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। আর অন্যদিকে বীরভদ্র তার সেনাদের নিয়ে যুদ্ধ করতে শুরু করে। সেখান থেকে বেঁচে যেই সৈন্যরা রাজ্যের ভেতরে ঢোকার চেষ্টা করে, তারা প্রথম দেয়ালের সামনে আটকে যায়। এরপরই মাঝে সেখানে রুদ্রমা গিয়ে উপস্থিত হয় আর পাথরের দেয়ালের ওপর বেঁধে রাখা পাথরের বাঁধনগুলো ছেড়ে দেয়। এতেই ওই পাথরগুলো পড়ে মহাদেবের অনেক সৈন্য মারা যায়। এরপর বাকিরা যখন ভেতরে চলে আসে, তখন রুদ্রমা শুকনো কাঠের তৈরি দেয়ালে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুনে পুড়ে আরো অনেকে মারা যায়। এইভাবে প্রত্যেকটা দেয়ালেই কোনো না কোনো মৃত্যুর ফাঁদ পাতা ছিল, কিন্তু রুদ্রমার শত্রুরা এই বিষয়টা আন্দাজ করতে পারেনি। তারা ভেবেছিল এই দেয়ালগুলো হয়তো সাধারণ দেয়াল হবে। এরই মাঝে মহাদেবের আরো নতুন সৈন্যরা যুদ্ধে যোগ দেয়। তারা রুদ্রমাকে একা পেয়ে ঘিরে ফেলে, কিন্তু রুদ্রমা এতে ভয় পায় না। সে সাহসিকতার সাথে তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকে। আর এরই মাঝে গণা তার সৈন্যদের নিয়ে সেখানে হাজির হয়। তাকে আসতে দেখে সামন্তরা ভীষণ খুশি হয়, কারণ এইবার আর রুদ্রমার বেঁচে ফেরার কোনো উপায় নেই। কিন্তু এইখানেই এই গল্পটা একটা নতুন মোড় নেয়। যখন মহাদেবের সৈন্যরা রুদ্রমাকে ঘিরে ধরে, তখন গণার সৈন্যরা তাদেরকে ঘিরে ধরে। এদিকে যুদ্ধ করতে করতে একটা সময় রুদ্রমার হাত থেকে তার তরোয়ালটা পড়ে যায়। তখন গণা তার দিকে নিজের তরোয়ালটা ছুড়ে দেয়, যাতে সে তার শত্রুদেরকে হত্যা করতে পারে। সেই সাথে সেও মহাদেবের সৈন্যদের মারতে শুরু করে। এইসব দেখে সামন্তরা ভীষণ অবাক হয়। তারা বুঝে উঠতে পারছিল না যে গণা হঠাৎ করেই রুদ্র সাহায্য কেন করতে গেল। এরপর গণা লড়াই করতে করতে হরিহরের সামনে চলে আসে। হরিহর তখন গণার এমন অদ্ভুত আচরণ দেখে ভীষণ আতঙ্কিত। তখন গণা তাদেরকে জানায় যে আসলে কখনোই সে রুদ্রের বিরুদ্ধে ছিল না, বরং সে তো সবসময় রুদ্রকে সাহায্য করেছে। রাজ্য থেকে দূরে গিয়ে সে এই যুদ্ধের জন্য নিজের মতো করে রুদ্রর সেনা তৈরি করেছে। শুধু তাই নয়, সে অনেক আগে থেকেই রুদ্রমার সত্যিটাও জানত, তাই সে সবসময় আড়ালে থেকে রুদ্রমাকে সাহায্য করেছে। আর যেই ধন সম্পত্তি সে লুট করেছে, সেগুলো রুদ্রর কথা মতোই। এইসব শুনে হরিহরের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরই মাঝে সেখানে বার্ধা অনামিকার গলায় ছুরি ধরে নিয়ে আসে আর গণাকে ভয় দেখাতে শুরু করে। তবে গণা এক মুহূর্তের মধ্যেই বার্ধাকে খুন করে ফেলে। সে চাইলেই হরিহরকেও মারতে পারত, কিন্তু সে চেয়েছিল রুদ্রমার নিজের হাতে তাদেরকে ফাইনাল শাস্তিটা দিই। এরপর হরিহর আর মুরারি রুদ্রমার সাথে লড়াই করতে চলে আসে, কিন্তু তারা কিছু করে ওঠার আগেই রুদ্রমা তাদের দুজনকে মেরে ফেলে। বাকি থাকলো মহাদেব। তাই গণা চলে যায় মহাদেবের সৈন্যদের সাথে লড়াই করতে, আর রুদ্রমা চলে যায় মহাদেবের সাথে লড়াই করতে। গণা চাইলেই মহাদেবকে মেরে ফেলতে পারত, কিন্তু সেটা সে করে না, কারণ রুদ্রমা যদি নিজ হাতে মহাদেবকে মারতে পারে তাহলেই
আবারও প্রমাণ হয়ে যাবে যে সে কালিকেয় রাজ্যের যোগ্য রানী। মহাদেব আর রুদ্রমার মধ্যে জোরদার লড়াই চলতে থাকে। অবশেষে মহাদেব পরাজয় স্বীকার করে। এরপর ধুমধাম করে রুদ্রমার রাজ্যাভিষেক হয়। সেখানে মহাদেব গিয়ে রুদ্রমার উপর হামলা করতে চায়, কিন্তু সে কিছু করে ওঠার আগেই রুদ্রমা তাকে কুপকাত করে ফেলে। তখন সে আবারও রুদ্রমার কাছে তার কাজের জন্য ক্ষমা চায়, আর রুদ্রমাও আবারও তাকে ক্ষমা করে দেয়। এরপর গনা অনামিকাকে নিয়ে খুশি মনে সেখান থেকে ফিরে যায়। পরবর্তীতে বীরভদ্রের সাথেই রুদ্রমার বিয়ে হয়, আর রুদ্রমার পর তার ছেলে প্রতাপ রুদ্র কালিকেয় রাজ্যের দায়ভার সামলায়। এই পুরো গল্পটা শোনানোর পর মার্কো পোলো ইতালির রাজাকে বলে, তোমার ছেলে না থাকাটা কোনো সমস্যা নয়, তোমার সমস্যা হচ্ছে নিজের মেয়েকে দুর্বল মনে করা। সেইটা শুনে ইতালির রাজা নিজের ভুল বুঝতে পারে। এরপর সে নিজের মেয়েকে ইতালির নতুন রানী হিসেবে ঘোষণা দেয়। আর এইখানেই গল্পটা শেষ হয়। আজকের গল্পটা থেকে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে মানুষের উদ্দেশ্যে সততা থাকলে আর তার ভেতরে সাহস থাকলে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। রাজ্য সামলানোর জন্য ছেলে হওয়াটা জরুরি নয়, সৎ সাহসী হওয়াটা জরুরি। আমাদের আজকের গল্প কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে। সাবস্ক্রাইব টু AHB স্টোরিজ অ্যান্ড নাইট টেলস বাংলা।